আজকে আমি আলোচনা করব এক্সারসাইজ ফিজিওলজি সম্বন্ধে। এই চ্যাপ্টার থেকে খুব একটা প্রশ্ন সাধারণত আসে না, একটা প্রশ্ন আসে শর্ট নোট এবং একটা আসে এক্সপ্লেন হয়, সেটা আমি ভিডিওটা যখন আলোচনা করব তোমাদেরকে বলে দেবো। তাহলে জেনে নাও হোয়াট ইজ এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে কি বোঝানো হয়? এক্সারসাইজ বেসিক্যালি দ্য রিপিটেশন অফ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন প্রসেস অফ দ্য স্কেলিটাল মাসেল। এক্সারসাইজ মানে কি? আমরা যখন রানিং করছি মানে আমাদের যে স্কেলিটাল মাসেলে কি হচ্ছে? রিপিটেটিভ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হচ্ছে। তাহলে এই এক্সারসাইজকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আইসোটোনিক এক্সারসাইজ এবং আইসোমেট্রিক এক্সারসাইজ। তাহলে আইসোটোনিক মানে টোনটা ফিক্সড থাকবে, তাহলে কি হচ্ছে? যখন মাসেলের কন্ট্রাকশন হচ্ছে, চেঞ্জিং অফ দ্য মাসেল লেন্থ, তার ফলে কি হচ্ছে? এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে। এই আইসোটোনিক এক্সারসাইজের একটা এক্সাম্পল বলে দিন, যেমন হচ্ছে রানিং, জগিং, ওয়াকিং, দিস আর দ্য এক্সাম্পল অফ আইসোটোনিক এক্সারসাইজ। এবং এটাই কি বলা হয়? ডাইনামিক এক্সারসাইজও বলা হয়। তাহলে আইসোমেট্রিকের ক্ষেত্রে হবে মাসেল কন্ট্রাকশন হবে, বাট মাসেলের যে লেন্থটা কিন্তু ফিক্সড থাকবে। তাহলে লেন্থ যদি ফিক্সড থাকে তাহলে কি হবে? কোনো এক্সটার্নাল ওয়ার্ক হবে না। এটাকে কি বলে? স্ট্যাটিক এক্সারসাইজও বলা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ওয়েট লিফটিং এবং প্ল্যাঙ্ক তোমরা জানো, প্ল্যাঙ্ক যে এক্সারসাইজ করা হয় সেক্ষেত্রে দেখো মাসেলের কিন্তু কোনো কন্ট্রাকশন হচ্ছে, মাসেলের কিন্তু লেন্থ কোনো চেঞ্জ হচ্ছে না, বাট সাবজেক্ট তো এক্সারসাইজ করছে। তাহলে সেটা কি টাইপের এক্সারসাইজ? আইসোমেট্রিক এক্সারসাইজ। যারা জিম করে তারা এই আইসোমেট্রিক এক্সারসাইজ কনসেপ্টের সম্বন্ধে তাদের ভালো ধারণা আছে আই থিঙ্ক। এবং ওয়েট লিফটিং এর ক্ষেত্রে দেখো, ওয়েট লিফটিং এ তোমাদের কনফিউজ হতে পারে, কারণ ওয়েট লিফটিং এ দুটো এক্সারসাইজই হয় বেসিক্যালি। ওয়েট লিফটিং এর ক্ষেত্রে কি হয়? একজন পার্সন প্রথমে হাত দিয়ে ওয়েটটা ধরে থাকে এবং তারপরে কি হচ্ছে? পেশেন্ট প্রথমে স্কোয়াট কন্ডিশনে অর্থাৎ বসে থাকে, তারপর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তাহলে যে বসে থেকে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু মাসেলের মুভমেন্ট হচ্ছে, সেই অর্থাৎ লোয়ার বডির কিন্তু মুভমেন্ট হচ্ছে আইসোটোনিক। বাট আপার বডি, যেটা চেস্ট থেকে যে আপার বডি, হাত যে ফিক্স রয়ে গেছে তার তো কোনো মুভমেন্ট হচ্ছে না, ওই মুভমেন্টটা হচ্ছে আমার আইসোমেট্রিক এক্সারসাইজ। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এই যে ধরো পেনটা রয়েছে, এখানে পেনটা রয়েছে, এই পেনটাকে যখন এই নিচ থেকে এরকম তুলছি মানে কি হচ্ছে? আমার যে বাইসেপস মাসেল রয়েছে, বাইসেপ মাসেল কন্ট্রাকশন হচ্ছে, লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, লেন্থটা ছোট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? এই মুভমেন্টটা হচ্ছে। এখন ধরো পেনটাকে বা এই পেনগুলোকে আমি এভাবে ধরে রেখেছি, তাহলে ধরে রেখেছি মানে এক্সটার্নাল ওয়ার্ক তো হচ্ছে না, কিন্তু পেনগুলোকে তো ধরে রাখতে হচ্ছে। তার মানে সেক্ষেত্রে কিন্তু মাসেলের কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু মাসেলের লেন্থের কোনো চেঞ্জেস হচ্ছে না। তাহলে মাসেলের লেন্থে যদি চেঞ্জ না হয়, এটা কি টাইপের এক্সারসাইজ? আইসোমেট্রিক। মানে পেনগুলোকে আমি এইভাবে ধরে রেখেছি মানে আইসোমেট্রিক এক্সারসাইজ করছি, আর পেনগুলোকে ধরে রেখে এই মুভমেন্ট করছি মানে এক্ষেত্রে কি টাইপের এক্সারসাইজ হচ্ছে? আইসোটোনিক এক্সারসাইজ হচ্ছে। এরপর হচ্ছে ডিগ্রি অফ এক্সারসাইজ, এটাকে চারটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইল্ড এক্সারসাইজ মানে কিভাবে মনে রাখবে? ধরো কারো নর্মাল হার্ট রেট রয়েছে 80%, তাহলে সে এমন একটা এক্সারসাইজ করলো তার হার্ট রেট 25% বেড়ে গেল। তাহলে 25% মানে আরো 20, মানে 80 + 20 হার্ট রেট কত হয়ে গেল? 100 বিট পার মিনিট। মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে কি হয়? হার্ট রেট 50% বেড়ে যায়। তাহলে কারো যদি হার্ট রেট 80 থাকে তাহলে হার্ট রেট হয়ে যাবে 120 বিটস পার মিনিট। সিভিয়ারের ক্ষেত্রে বলা হয় কারো হার্ট রেট কত বেড়ে যায়? 80% বেড়ে যায়। তাহলে 80 যদি হার্ট বিট থাকে তাহলে সেক্ষেত্রে তার হার্ট রেট কত হয়ে যাবে? 144 বিটস পার মিনিট। আর ভেরি সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে যেখানে হার্ট রেট অলমোস্ট ডবল হয়ে যায়, অর্থাৎ 80 যদি কারো হার্ট রেট থাকে সেক্ষেত্রে তার হার্ট রেট হয়ে যায় 160 বিটস পার মিনিট। এবং এক্ষেত্রে অক্সিজেন কনজামশনও কিন্তু এই এক্সারসাইজের ডিগ্রি অনুযায়ী চেঞ্জ হয়। কীরকম হয়? যখন মাইল্ড এক্সারসাইজ করছে তখন অক্সিজেন কনজামশন হয় 0.5 লিটার টু 1 লিটার পার মিনিট। যখন মডারেট এক্সারসাইজ করছে 1 to 2 লিটার পার মিনিট। সিভিয়ারের ক্ষেত্রে 2 to 2.5 লিটার পার মিনিট ইজ দ্য অক্সিজেন কনজামশন, অ্যান্ড ভেরি সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে অক্সিজেন কনজামশন ইজ মোর দেন 2.5 লিটার পার মিনিট। ওকে, এরপর এখানে যে শর্ট নোট আসে সেটা হলো, বা ভাইভাতে প্রশ্ন করা হলে ম্যাক্সিমাল অক্সিজেন কনজামশন বা VO2 ম্যাক্স। তাহলে দেখো এটা যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, যখনই ওয়ার্কলোড বাড়ছে Vmax কি হচ্ছে? দেখো ইনিশিয়ালি বাড়ছে, তারপরে Vmax কিন্তু একটা স্টেডি স্টেটে চলে এসেছে। অর্থাৎ Vmax কাকে বলা হয়? দ্য লেভেল অফ অক্সিজেন কনজামশন বিয়ন্ড হুইচ নো ফার্দার ইনক্রিজ ইন অক্সিজেন কনজামশন উইথ ফার্দার ইনক্রিজ ইন এক্সারসাইজ। অর্থাৎ আমি এক্সারসাইজ করছি, ওয়ার্কলোড বাড়াচ্ছি, Vmax বাড়ছে, মানে অক্সিজেন কনজামশন বাড়তে এমন একটা ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশন হয়ে গেছে যে তারপরে আমি যতই এক্সারসাইজ বাড়াই না কেন আমার অক্সিজেন কনজামশনটা কিন্তু আর বাড়বে না। নর্মালের ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশন কত হয়? 3 লিটার পার মিনিট, এবং যারা অ্যাথলিট হয়, বিশেষ করে যারা ট্রেন্ড অ্যাথলিট যারা, তাদের ক্ষেত্রে হয় 5 লিটার পার মিনিট। বেস্ট ফিজিওলজিক্যাল
ইন্ডিকেটর অফ পার্সনস ক্যাপাসিটি টু কন্টিনিউ সিভিয়ার ওয়ার্ক। অর্থাৎ যেসব পার্সনের অক্সিজেন কনজাম্পশন যত বেশি হয় তার ক্ষেত্রে ধরুন হয় তার ফিজিওলজিক্যাল বা তার ফিটনেসটা ততটাই ভালো। ওকে, এবং ডেফিনেটলি যখন চিলড্রেন কন্ডিশনে থাকে তখন VO2 ম্যাক্স কম থাকে এবং ধীরে 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 বাড়তে থাকে। অ্যাডাল্ট লাইফের ক্ষেত্রে পিক সব থেকে বেশি থাকে এবং তারপরে বয়সের সাথে সাথে দেখবে অক্সিজেন কনজাম্পশনটা কমতে থাকে। মেসি রোনাল্ডো দেখেছো, এখন তারা কি অ্যাডাল্ট লাইফটা পেরিয়ে বয়স যেহেতু বাড়ছে তাদের কিন্তু এখন VO2 ম্যাক্সটা কমে যাচ্ছে, তার ফলে তাদের দেখবে পারফরমেন্সটা কমে গেছে। ঠিক মেসি রোনাল্ডো যখন ঠিক 18 থেকে 28 এই বছরের মধ্যে ছিল তাদের অক্সিজেন কনজাম্পশন কিন্তু সব থেকে ভালো ছিল, সব থেকে হাইস্টে ছিল, ওই জন্য দেখবে তাদের পারফরমেন্সটা তখন সব থেকে বেস্ট ছিল। এরপর আমরা আলোচনা করব অক্সিজেন ডেপ্ট, অক্সিজেন ডেবিট সম্বন্ধে। তাহলে সেই কনসেপ্টটা কি? তাহলে একই জিনিস আমি এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করেছি, এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে টাইম এবং ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে VO2 মানে অক্সিজেন কনজাম্পশন। তাহলে যখনই আমরা এক্সারসাইজ করি, এক্সারসাইজকে 3টে ফেজে আমরা ভাগ করেছি, অ্যাডাপ্টেশন ফেজ, স্টেডি ফেজ অ্যান্ড রিকভারি ফেজ। তাহলে দেখো টাইমের সাথে সাথে একজন পার্সন এক্সারসাইজ করছে, এক্সারসাইজ করার সাথে সাথে অক্সিজেন কনজাম্পশন হচ্ছে। তাহলে যখনই অক্সিজেন কনজাম্পশন হচ্ছে, দেখো ফার্স্ট 2 to 5 মিনিট অফ মাসকুলার এক্সারসাইজ, তখন কি হয় অক্সিজেন কনজাম্পশন হয় বাট অক্সিজেন ডিমান্ড তার থেকেও বেশি থাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে আমি এক্সারসাইজ করছি 0 মিনিট থেকে যখন আমি এক্সারসাইজ আবার বাড়াতে শুরু করব অক্সিজেন কনজাম্পশনটা বাড়বে, অক্সিজেন কনজাম্পশনটা ধীরে 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 বাড়ছে এবং এটা হচ্ছে ভিম্যাক্সে এসে পৌঁছচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে এই যে ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশনের ম্যাক্সিমাম রিচটা করতে একটা টাইমই লাগলো, কিন্তু পার্সনটা এক্সারসাইজ তো প্রথম থেকে শুরু করে দিয়েছিল, তাহলে ইনিশিয়াল থেকেই তার অক্সিজেনটা ইউটিলাইজ হচ্ছিল। তাহলে তখন যে অক্সিজেনটা ইউটিলাইজ হচ্ছিল কিন্তু অক্সিজেন কনজাম্পশনটা তো কম হচ্ছিল, অর্থাৎ অক্সিজেন কনজাম্পশন কম হচ্ছে কিন্তু অক্সিজেন ইউটিলাইজেশন তো বেশি হচ্ছে। মানে ধরো একজন পার্সন এক্সারসাইজ করা শুরু করেছে, রান করা শুরু করেছে, তাহলে যখনই রানিং হচ্ছে তার মানে কি মাসেলের এক্সারসাইজ হচ্ছে, তাহলে মাসেল যখনই ফাংশন হচ্ছে তার মানে কি ডেফিনেটলি তার এনার্জি লাগবে, এনার্জি লাগার জন্য কি হবে অক্সিজেনটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে। কিন্তু যে পরিমাণ অক্সিজেন ইউটিলাইজ হয় সেই পরিমাণ অক্সিজেন লাংস থেকে বডিতে আসে না, তার মানে বডিতে একটা অক্সিজেন ডেফিসিট তৈরি হচ্ছে। মানে অক্সিজেন ডিমান্ডটা অনেক বেশি থাকে কিন্তু লাংস থেকে অক্সিজেন কনজাম্পশনটা কম হচ্ছে, এই জন্য কী তৈরি অক্সিজেন একটা ডেফিসিট তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটা হচ্ছে অক্সিজেন ডেফিসিট। এখন প্রশ্ন হচ্ছে এই যে অক্সিজেন ডেফিসিট তৈরি হলো, এই অক্সিজেন ডেফিসিটের জন্য এনার্জি তো লাগবে, নাহলে তো এক্সারসাইজ বন্ধ হয়ে যাবে। সেই এনার্জিটা কোথা থেকে আসে? যেহেতু অক্সিজেন আসতে পারছে না বা অক্সিজেন যতটা দরকার সেই পরিমাণ অক্সিজেন আসতে পারছে না, ওই জন্য এনার্জিটা এখন কোথা থেকে আসে? অ্যানারোবিক পাথওয়ের মাধ্যমে আসে। এটা হলো অ্যাডাপ্টেশন ফেজ। এরপর চলে আসছে দেখো স্টেডি ফেজ। স্টেডি ফেজের ক্ষেত্রে বা এটাকে প্ল্যাটু ফেজ অফ VO2 ম্যাক্সও বলা হয়। এখানে কি হচ্ছে দেখো, এক্সেস এনার্জি রিকোয়ারমেন্ট ইজ মেট উইথ বাই দ্য অ্যানারোবিক পাথওয়ে, অর্থাৎ এখানের এনার্জিটাও কোথা থেকে এসেছিল? অ্যানারোবিক পাথওয়েতে, এবং এখানেও যে এনার্জিটা আসছে সেটাও আসছে অ্যানারোবিক পাথওয়ের মাধ্যমে। এবং অ্যানারোবিক পাথওয়েতে কী হয়, যে ক্রিয়েটিন ফসফেট ছিল এবং যে গ্লাইকোজেন ছিল সেটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে এনার্জিটা বা এটিপিটা এখানে আসে। এবং এখানে তোমরা এটা জানো যে গ্লাইকোজেন এবং ক্রিয়েটিন ফসফেট, এবং এখানে যখনই ব্রেকডাউন হবে কী তৈরি হবে? বডিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এবং এখানে কী তৈরি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে ফেজটা রয়েছে এই ফেজটা কি ছিল? এই ফেজ থেকে এই ফেজটা ছিল আমার অ্যাডাপ্টেশন ফেজ, এই ফেজ থেকে এই ফেজ ছিল অ্যাডাপ্টেশন ফেজ, অ্যাডাপ্টেশন ফেজ থেকে এই ফেজটা হচ্ছে আমার স্টেডি ফেজ। স্টেডি ফেজে তাহলে আমরা কি জানলাম? ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে ডিউ টু দ্য অ্যানারোবিক পাথওয়ে। এবার হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে, ল্যাকটিক অ্যাসিড ইজ বাফার্ড বাই দ্য বাইকার্বনেট বাফার। তার ফলে কি হচ্ছে? H+ প্লাস HO3 মাইনাস যে আয়নগুলো রয়েছে সেটা কি হচ্ছে? H2CO3 কনভার্টেড হচ্ছে এবং সেখান থেকে CO2 এবং H2 তৈরি হচ্ছে। অর্থাৎ স্টেডি ফেজে কি হচ্ছে? বডিতে CO2 প্রোডাকশন বেড়ে যাচ্ছে। CO2 প্রোডাকশন বাড়লে কি হবে? ডেফিনেটলি CO2টাকে কি হবে? বডির বাইরে বেরিয়ে যেতে হবে, এবং বডির বাইরে বেরোবে মানে কি? লাংসের মাধ্যমে বেরোবে। তাহলে লাংসের মাধ্যমে বেরোনো মানে কি হবে? হাইপার ভেন্টিলেশন হবে। তাহলে যখনই আমরা এক্সারসাইজ করি কি আমাদের হাইপার ভেন্টিলেশন হয়। এবং এখানে মনে রাখতে হয় তাহলে রেসপিরেটরি কোশেন্টটা কত হচ্ছে, তাহলে যে পরিমাণ CO2 প্রোডাকশন হচ্ছে বাই অক্সিজেন কনজাম্পশন,
যেটা লাংসের মাধ্যমে এসেছে। তাহলে অক্সিজেন কনজাম্পশনের তুলনায় CO2 প্রোডাকশন বেশি হয়েছে এবং তার ফলে যে রেসপিরেটরি কোশেন্ট হবে সেটা সাধারণত হয় 1.5 to 2। দ্য এনার্জি সাপ্লাই বাই অ্যানারোবিক মেটাবলিজম ইজ লিমিটেড, কিন্তু অ্যানারোবিক মেটাবলিজম থেকে যে এনার্জি সাপ্লাই আসবে সেটা কিন্তু লিমিটেড। তার ফলে কি হচ্ছে, দ্য ট্রেন্ড অ্যাথলিট প্রডিউস লেস ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড অলসো হ্যাভ গ্রেটার অ্যাবিলিটি টু টলারেট ল্যাকটিক অ্যাসিড। তাহলে যেসব অ্যাথলিটরা ট্রেন্ড হয় তাদের ক্ষেত্রে এই যে CO2 বা ল্যাকটিক অ্যাসিডের প্রোডাকশনটা হচ্ছিল সেটা কম হচ্ছিল। তাহলে যেসব অ্যাথলিট রয়েছে যাদের পারফরমেন্স যত বেশি হয় তার মানে তাদের ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনটা তত কম হয়, বা তাদের ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হলো তাদের টলারেন্সটা তত বেশি হয়। এই ফেজটা বুঝতে পারলে এরপর হচ্ছে থার্ড ফেজ। তাহলে থার্ড ফেজে এক্সারসাইজ স্টপ করে দিল। ধরে নিলাম কোনো পার্সন একটা রানিং অ্যাক্টিভিটি করছিল, 20 মিনিট রানিং অ্যাক্টিভিটি হয়ে গেল, রানিং অ্যাক্টিভিটি হওয়ার পর সোজা এইভাবে দাঁড়িয়ে আছে। তাহলে যখনই দাঁড়িয়ে থাকবে কি হয়, আর তো কোনো ওয়ার্কিং অ্যাক্টিভিটি হচ্ছে না। তাহলে ওয়ার্কিং অ্যাক্টিভিটি যদি না হয় আর ডেফিনেটলি বডির কোনো এটিপি রিকোয়ারমেন্টও থাকবে না। তাহলে এটিপি রিকোয়ারমেন্ট যদি না থাকে তাহলে কি হবে, অক্সিজেন রিকোয়ারমেন্টও থাকবে না। তাহলে অক্সিজেন রিকোয়ারমেন্টও যদি না থাকে তাহলে কি হবে, আর বেশি পরিমাণ অক্সিজেন কনজাম্পশনেরও দরকার পড়বে না, অর্থাৎ রেসপিরেশন নর্মাল হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখবে যখনই অ্যাক্টিভিটি করি, অ্যাক্টিভিটি করার পর 15-20 মিনিট অ্যাক্টিভিটি করার পর যখন বন্ধ করে দিই তখনই কিন্তু আমাদের রেসপিরেশনটা কন্টিনিউ হাই থাকে বা রেসপিরেটরি রেটটা হাই থাকে। তাহলে কেন রেসপিরেটরি রেটটা হাই থাকে সেটাই প্রশ্ন করা হয় বা এক্সপ্লেন হয়। প্রশ্নটা বুঝতে পেরেছো তো? এক্সারসাইজ করছি, রেসপিরেটরি রেট বেড়ে গেল, এক্সারসাইজ বন্ধ করে দিলাম, ইনিশিয়ালি বা ইমিডিয়েটলি কিন্তু রেসপিরেটরি রেটটা কমে না, তখন রেসপিরেটরি রেটটা হাই থাকে। একটু ধীরে ধীরে রেসপিরেটরি রেটটা আবার নর্মালে চলে আসে, এটাই হলো প্রশ্ন। তাহলে এটা জানার জন্য আমাকে জানতে হবে রিকভারি ফেজ। রিকভারি ফেজে কি হচ্ছে, টার্মিনেশন অফ এক্সারসাইজ, আমি এক্সারসাইজ বন্ধ করে দিলাম, অ্যান্ড এক্সট্রা অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ কনজিউমড। অর্থাৎ এখানে এক্সারসাইজ বন্ধ করে দিলেও কিন্তু অক্সিজেন ইনটেকটা কিন্তু তখনও বেড়ে থাকছে, ধীরে ধীরে বেড়ে কমে আছে। তাহলে এই ফেজটা কেন হচ্ছে, এক্সারসাইজ বন্ধ করে দিয়েছি, এটিপি প্রোডাকশন কমে গেছে, এটিপি প্রোডাকশন কমে গেলে তো অক্সিজেন কনজাম্পশনটা কমে যাওয়ার কথা বা অক্সিজেনটা বা রেসপিরেটরি রেটটা তো নর্মাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তখনও কেন অক্সিজেন কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে বা রেসপিরেটরি রেটটা কেন হাই থাকছে। এটার জন্য জানতে হয়, এটাকেই বলা হচ্ছে অক্সিজেন ডেবিট বা অক্সিজেন ডেপ্ট বা অক্সিজেন লোন, মানে অক্সিজেন ধার করছি। কেন অক্সিজেন ধার করা হচ্ছে, এই যে ল্যাকটিক অ্যাসিডটা বেড়ে গেছিলো, কোন ফেজে বেড়ে গেছিলো, স্টেডি ফেজে। এই ল্যাকটিক অ্যাসিডটা তো তখনও হাই আছে, এই ল্যাকটিক অ্যাসিডটা কমানোর জন্য এক্সারসাইজ বন্ধ হয়ে গেলেও কিন্তু অক্সিজেনটা বডিতে দরকার হয়, ওই জন্য রেসপিরেটরি রেটটা তখনও হাই থাকে। টু রিপ্লেনিশ দ্য এটিপি অ্যান্ড ক্রিয়েটিন ফসফেট, এই যে এটিপি এবং ক্রিয়েটিন ফসফেট এসেছিল লিভার থেকে, তাহলে সেটাকে আবার রিপ্লেনিশ করতে হবে, তার জন্য অক্সিজেন লাগবে। থার্ড হচ্ছে টু রিপ্লেনিশ দ্য অক্সিজেন দ্যাট কামস ফ্রম দ্য মায়োগ্লোবিন। এবারে মায়োগ্লোবিন থেকেও কিছু অক্সিজেন আসে, মায়োগ্লোবিন থেকেও কিছু অক্সিজেন এসেছিল। তাহলে এই অক্সিজেন এক্সট্রা অক্সিজেন রিকোয়ারমেন্টের মাধ্যমে এই মায়োগ্লোবিনকে অক্সিজেনটা আবার ফেরত দিতে হবে। টু রিসাপ্লাই ডিজলভ অক্সিজেন ইন দ্য টিস্যু ফ্লুইড অ্যান্ড ব্লাড। ওকে, তাহলে এই কারণগুলোর জন্য রিকভারি ফেজে কি হচ্ছে, রেসপিরেটরি রেটটা তখন হাই থাকে, ওই এটাকে কি বলে অক্সিজেন ডেবিট বা অক্সিজেন ডেপ্টও বলা হয়। এই এক্সপ্লেন হয়টা আসে এবং এই ফেজটা তোমাদের প্রশ্ন করা হয়। ওকে, আই থিঙ্ক এই কনসেপ্টটা বুঝতে পেরেছো।